বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইয়েরা ও সর্বসাধারণের প্রতি আমার শ্রেণীগত সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএসএমএস, ঢাকা। আমি আজকে আলোচনা করব সর্প দংশন বা সাপে কামড়ালে করণীয়। সর্প দংশন করিবা মাত্রই দংশন স্থানের কিছু উপরে পরপর 3টি বাদ দিবেন। এমনভাবে শক্ত করে বাদ দিবেন যাতে রক্ত চলাচল করতে না পারে। এভাবে বাদ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নেবেন। এখন যদি হাসপাতাল অনেক দূরে থাকে, হাসপাতালে পৌঁছাইতে না পৌঁছাইতে রোগীর প্রাণ নাশের সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনারা যা করবেন, নাম্বার 1, রোগীকে ঠেস দিয়ে বসাইবেন যাতে রোগী ঘুমাইতে না পারে, অর্থাৎ বালিশে রোগীকে শোয়াবেন না, রোগীকে ঠেস দিয়ে বসাবেন। আর রোগী যেন কোনোভাবেই ঘুমাইতে না পারে। নাম্বার 2, ক্ষত স্থানের উপর যদি নুনের পুটুলি করে আগুনে গরম করে যদি ছেঁক দেওয়া যায় দংশন স্থানে, তাহলে অনেকটা উপকার পাবেন। অর্থাৎ লবণ একটা কাপড়ের মধ্যে রেখে পুটুলি বেঁধে আগুনে তাপ দিয়ে তারপরে ছেঁক দিবেন, তাহলে এটা সাপে কাটাতে জন্য খুব উপকার। অর্থাৎ আক্রান্ত স্থানে ছেঁক গুলে দিবেন। তারপরে পরিষ্কার রক্ত না বের হওয়া পর্যন্ত ক্ষত স্থানে গরম পানি ঢালবেন। গরম পানি ঢালতেই থাকবেন। যখন রক্ত স্বাভাবিক লাল টকটকে রক্ত বের হবে, তখন পানি ঢালা বন্ধ করবেন। নাম্বার 3, যদি কলা গাছের পানি অথবা ঘনঘষে, কেউ বলে দণ্ডকলস গাছের পাতার রস অথবা তুলসী গাছের পাতার রস রোগীকে যত দ্রুত সম্ভব খাওয়িয়ে দিবেন। এই যদি দণ্ডকলসের পাতার রস সাপে কাটার সাথে সাথেই যদি রোগীকে খাওয়ানো যায়, সাথে সাথে সাপের বিষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি বলছি না যে এই তুলসী গাছের পাতার উপর নির্ভর করে হাসপাতালে নিবেন না। হাসপাতাল না নিলেও পারেন, কিন্তু তাকে হাসপাতালে নিবেন। এই যে হাসপাতাল দূর, পৌঁছাইতে সময় লাগবে, রোগী পথেই বিষে আক্রান্ত হয়ে মারা যাবে, সেই ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নিবেন। হাসপাতালে যত দেরিতে পৌঁছাক আর সম্ভাবনা নাই যদি দণ্ডকলস গাছের পাতা যদি রস খাওয়ানো যায়। আচ্ছা, নাম্বার 4, বিষাক্ত রক্ত যত দ্রুত সম্ভব টিপে বা ছুরির মাথা দিয়ে আক্রান্ত স্থানে একটু কেটে দিয়ে যদি বিষাক্ত রক্ত বের করে যায়, বিষাক্ত রক্ত সাধারণত কালচে হয়, বিষাক্ত রক্ত টিপে বের করে দিবেন। যত দ্রুত সম্ভব যত বের করা যায় তত ভালো। তারপরে প্রয়োজনে 1-2 ইঞ্চি পরিমাণ ওই ক্ষত স্থানে গর্ত করবেন চাকুর মাথা দিয়া, 1-2 ইঞ্চি পরিমাণ, তারপর রক্ত বের করে দিবেন। বা একটু ছুরির মাথা দিয়ে একটু নাড়াচাড়া করবেন আর টিপে রক্ত বের করবেন, কালচে রক্ত। তারপরে
নাম্বার 5, অল্প অল্প গরম পানি পান করাইতে হবে রোগীকে। গরম পানি পান করাইতে হবে। আর মুখের ভিতর যদি পিছলা পিছলা গজলা দেখা যায় তাহলে পরিষ্কার ন্যাকড়া দিয়ে এই গজলা বের করে দিতে হবে। তাহলে রুগী শ্বাস প্রশ্বাস ইজি হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা সৃষ্টি হবে না। যখন দেখবেন যে মুখের ভিতর প্রচুর পরিমাণে গজলা বের হচ্ছে তখনই পরিষ্কার কাপড় দিয়ে এই গজলা বের করে দিবেন। নাম্বার 6, রোগীকে বমি করাইতে চেষ্টা করবেন। যদি রোগীকে বমি করানো যায় তাহলে এই সাপের বিষ অনেকটাই বমি করাইতে পারলে পরে সে অনেকটাই উপকার পাবেন। যা খাওয়াইলে বমি করানো যায় প্রয়োজনে তাই খাওয়াবেন। যদি বমি করাইতে পারে, রুগী বমি করতে পারে, তবে রুগীর জন্য ভালো, মৃত্যুর আশঙ্কা কম থাকে, সাপের বিষ অনেকটা হালকা হয়ে আসে বমি করাইতে পারলে। তারপরে রুগীকে যদি টক দ্রব্য খাওয়ানো যায়, যেমন তেঁতুল, তারপরে লেবুর রস, এরকম যদি অম্ল দ্রব্য যদি সেবন করা যায় সাপে বিষ খুব দ্রুত সাপে বিষ হালকা হয়ে আসে, গভীরের থেকে হালকা হয়ে আসে। তাই তেঁতুল, লেবুর রস বা টক জাতীয় যাই হোক যত দ্রুত সম্ভব রোগীকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন। এখন নাম্বার 7, রোগীকে মারাত্মক অবস্থা, যদি রোগী দেখেন যে মারাত্মক অবস্থা তাহলে রোগীকে 5 হাত বা 4-5 হাত উপরের দিকে কলসিতে করে পানি ঢালতে থাকবেন। 4-5 হাত উঁচুর থেকে রোগীকে কলসির থেকে পানি ঢালতে থাকবেন। এমন পরিমাণ পানি ঢালবেন 40, 45, 50 কলসি পানি ঢালবেন। তাহলে রোগী সুস্থ হইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত রোগী কাঁপুন শুরু না হবে ততক্ষণ পানি ঢালতেই থাকবেন। প্রয়োজনে 40, 45, 50 কলসি পানি ঢালবেন। তাহলে রোগীর মৃত্যুর আশঙ্কা কমে যাবে। এখন আসেন নাম্বার 8, দংশন স্থানে মুরগির বাচ্চা, এই যে আমরা যে পোলট্রি মুরগি বাজারে, হাট বাজারে পাওয়া যায়, এগুলো হইলেও হবে। পোলট্রির বাচ্চার মলদার ওই সাপের দংশন ওই স্থানে, আক্রান্ত স্থানে মলদার এমনভাবে বসাইবেন, ওই মলদার দিয়ে ওই সাপের বিষ আস্তে 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 মুরগি গ্রহণ করতে থাকবে মলদারের মাধ্যমে। তারপরে এই মুরগি মারা যাবে। মারা গেলে আরেকটা মুরগি ওইরকম মলদার ওই আক্রান্ত স্থানে বসাবেন ভালো করে। বসানোর পরে ওইটাও মলদার দিয়ে আস্তে আস্তে সাপের বিষ টানতে থাকবে। দেখা গেল ওই বাচ্চাটাও মারা গেছে। এবার তৃতীয় বাচ্চা এভাবে দিবেন, দেখবেন যে আর মুরগির বাচ্চা মরে যাচ্ছে না। তাহলে বুঝবেন যে এই লোকটার দেহে আর সাপের বিষ নাই। তাহলে আপনি 100% নিশ্চিত হইতে পারবেন যে এই রোগীর সাপের বিষ নাই, অর্থাৎ মৃত্যুর ঝুঁকি নাই। এখন আসেন নাম্বার 9, অ্যান্টিভেনিন সিরাম নামে একটা ইনজেকশন বের হয়েছে, যা বড় বড় হাসপাতালে পাওয়া যায়। রোগীকে উদ্দেশ্যই হয়েছে এই ইনজেকশন দেওয়া। এই যে হাসপাতালে যে নেবেন 4, 5, 6, 7, 8 কিলোমিটার দূরের থেকে অনেক সময় হাসপাতালে আনে। আমার উদ্দেশ্য হয়েছে এই ইনজেকশনটা দেওয়া। ইনজেকশনে এতক্ষণ যা বললাম যে হাসপাতালে পৌঁছানোর আগে দেখা গেল যে 2-3 ঘন্টা লাগবে হাসপাতালে পৌঁছাইতে, এই সময়ের মধ্যে যদি রোগী মারা যায়, এই জন্য এই ব্যবস্থাগুলো বললাম। আমার উদ্দেশ্য হয়েছে ওই অ্যান্টিভেনিন সিরাম ইনজেকশন দেওয়া। ইনজেকশন দিলে মনে করেন সাপের বিষ ধ্বংস। আপনাদের একটু ধারণা দেই, এই যে অ্যান্টিভেনিন সিরামটা তৈরি করলো কিভাবে, এটাও একটু ধারণা দেই আপনাদের। কোনো ঘোড়াকে বিষাক্ত সাপের বিষ দ্বারা ইনজেকশন করিয়া তারপরে ওই ঘোড়ার রক্ত সংগ্রহ করিয়া
এই ইঞ্জেকশন তৈরি করা হয়েছে। অর্থাৎ বিষাক্ত সাপের বিষ ওই ঘোড়ার দেহে প্রবেশ করে। ঘোড়ার দেহে যখন প্রবেশ করানো হবে, তারপর ওই ঘোড়ার শরীরে যে রক্তটা আছে, এই রক্ত সংগ্রহ করে এই অ্যান্টিভেনিন সিরাম ইঞ্জেকশন তৈরি করা হয়েছে। এখন এইটা রুগীকে, সাপে কাটা রুগীর দেহে এই ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সাপের বিষ ধ্বংস হয়ে যায়। যা হোক, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পাশে রাখবেন। আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।